নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। যাত্রীদের জন্য ফের উপহার নিয়ে হাজির মেট্রো। এবার কলকাতা মেট্রোর আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। সমস্ত মেট্রো রুটেই মোবাইলে কাটা যাবে কিউআর টিকিট। জম্মু কাশ্মীরে বৈষ্ণোদেবীর পথে ধসে অন্তত ৩০ জনের মৃত্যু। প্রচণ্ড বৃষ্টির সময় আচমকাই ধস। জম্মু পাঠানকোট জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। আগামী সপ্তাহে চীনে বসতে চলেছে এসসিও সম্মেলন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে হাত মিলিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। এবার ফের একবার ট্রাম্প বৈঠক চান কিম জং উনের সঙ্গে। যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসেব দেয়নি তারা অনুদান পাবে না, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসাব দেয়নি তারা অনুদান পাবে না, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আদালতের আগের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে যে সমস্ত পুজো কমিটি সার্টিফিকেট দিয়েছে তারাই শুধু অনুদান পাবে। পাশাপাশি পুজোর ছুটির এক মাসের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে রিপোর্ট দিয়ে জানান, অনুদানের ওই অর্থ পুলিশ মারফত পুজো কমিটিগুলির কাছে পৌঁছয়। ৪১,৭৯৯টি ক্লাবের মধ্যে ৩টি ক্লাব খরচের হিসেব দেয়নি। ওই ৩টি ক্লাবই শিলিগুড়ির। জবাবে বিচারপতির মন্তব্য, সংখ্যাটা এত কম যে মাইক্রোস্কোপ লাগবে। রাজ্যের ওই রিপোর্টের বিরোধিতা করেছেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার বক্তব্য, বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওই সার্টিফিকেট জমা দেওয়া হয়নি। কলকাতা পুলিশের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো তথ্য দেয়নি। আদালত এই নির্দেশ দেওয়ার পর ওই তথ্য বলছে রাজ্য। পাল্টা এজির বক্তব্য, ২০২৪ সালে কলকাতা ২,৮৭৬টি ক্লাব সার্টিফিকেট দিয়েছিল, তারপরেই তাদের অনুদান দেওয়া হয়। হাইকোর্ট জানিয়েছে, আদালত কোনো সংখ্যার উপর যাচ্ছে না। আদালতের পূর্ব নির্দেশ মেনে বিগত বছরে যে সমস্ত কমিটি বা ক্লাব খরচের হিসেব দেয়নি তারা অনুদান পাবে না। রাজ্যের কি এই বিষয়ে ভিন্ন মত রয়েছে? এজি জানান, আদালতের নির্দেশ মেনেই কাজ করা হবে। অতীতে অনুদানের টাকার খরচের হিসেব না দিলে কোনো পুজো কমিটিকে এবার সরকারি অনুদান দেওয়া হবে কিনা গত সোমবারের শুনানিতে সেই প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। দুর্গাপুজো কমিটিগুলি খরচের হিসেব দিয়েছে কিনা সেই বিষয়ে গত সোমবার তথ্য তলব করেছিল আদালত। জানতে চেয়েছিল কত পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হয় এবং কতগুলি পুজো কমিটি টাকা খরচের হিসেব দেয়নি। খরচের হিসেব না দেওয়া কমিটিগুলিকে রাজ্য কেন অনুদান দেওয়া বন্ধ করছে না সেই প্রশ্নও করে আদালত। প্রসঙ্গত, দুর্গাপুজো কমিটিকে অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মামলাকারী। তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শামীম আহমেদের সওয়াল, উপযুক্ত জায়গায় খরচ না করে জনগণের টাকা পুজো কমিটিগুলিকে বিলিয়ে দিচ্ছে রাজ্য সরকার। যদিও রাজ্যের বক্তব্য ছিল ওই টাকা জনগণের স্বার্থেই ব্যবহার করার জন্য দেওয়া হচ্ছে। তাদের যুক্তি, সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে পুলিশ ওই টাকা খরচ করছে। এছাড়া কোভিড পরিস্থিতিতে বেশ কিছু বিধিনিষেধের জন্য খরচ করা হয়েছিল। সেই সময় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি অনুদানের টাকা কোথায় খরচ হচ্ছে তা নিয়ে হিসেব দিতে হবে পুজো কমিটিগুলিকে। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, অনেক পুজো কমিটি সেই হিসেব জমা দেয়নি। তারপরেই এই বিষয়ে রাজ্যের বক্তব্য জানতে চায় হাইকোর্ট। বুধবার আদালতে সেই তথ্য দিল রাজ্য সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। পরিযায়ী শ্রমিকদের জন্য নয়া প্রকল্প শ্রমশ্রী। নির্দিষ্ট অংশের বেকারদেরকে এই সহায়তা দিতে পারে রাজ্য। শ্রম দফতর সূত্রে খবর, শ্রমশ্রী পোর্টাল তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণের আবহে নতুন প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার, যার পোশাকি নাম শ্রমশ্রী। যেখানে বলা হয়েছে, বাইরে থেকে পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরতে চাইলে তাদের এককালীন মাসে ৫,০০০ টাকা দেবে রাজ্য। নতুন কাজ না পাওয়া পর্যন্ত ১২ মাস অবধি প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে দেওয়া হবে তাদের, যাকে অনেকে নতুন বেকার ভাতা হিসেবে অভিহিত করেছেন। প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই যুবশ্রী নামে একটি প্রকল্প রয়েছে, যা আসলে বেকারদের ভাতা দেওয়ারই প্রকল্প। রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করলে সরকার নথিপত্র খতিয়ে দেখে ওই ভাতা দেয়।
মাসে ১,৫০০ টাকা করে পাওয়া যায় যুবশ্রীতে। তবে শ্রমশ্রী তা নয়। প্রসঙ্গত শ্রমশ্রীর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সেখানেও জবলেস আনএমপ্লয়মেন্ট শব্দগুলি লেখা রয়েছে, যার অর্থ বেকার বা কর্মহীন। ফলে রাজ্য সরকার একে আনুষ্ঠানিকভাবে বেকার ভাতা না বললেও বিষয়টি তেমনই বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, দেশের প্রায় সব রাজ্যেই বিভিন্ন নামে বেকার ভাতা রয়েছে। অধিকাংশ রাজ্যেই মাসে ১,০০০ থেকে ১,৫০০ টাকা ভাতা দেয় বেকারদের। তবে যুবশ্রী প্রকল্পে দেয় পশ্চিমবঙ্গ সরকার। তবে সেক্ষেত্রে এগিয়ে রয়েছে কিন্তু রাজস্থান। রাজ্য শ্রম দপ্তর সূত্রে জানা যাচ্ছে, শ্রমশ্রী পোর্টাল তৈরির কাজ প্রায় হয়ে এসেছে। খুব শীঘ্রই তা শুরুও হয়ে যাবে। তারপরে সেই পোর্টালে নাম নথিভুক্ত করে রাজ্যে ফিরলে ভাতা পাবেন পরিযায়ী শ্রমিকেরা। এর মধ্যে সরকারি স্তরে ভিন্ন একটি বিষয় নিয়ে সতর্কতা জারি হয়েছে। বলা হয়েছে, কোনোভাবেই যাতে শ্রমশ্রী ভুয়ো পরিযায়ীরা প্রবেশ করতে না পারে। তবে মাসে এই ৫,০০০ টাকা ভাতা নেওয়ার জন্য কত পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরবেন তা নিয়ে সংশয় রয়েছে প্রশাসনের অনেকেরই। অনেক শ্রমিকের বক্তব্য, বাইরে কাজ করে ২০,০০০ টাকার মাইনেতেও সংসার চালানো যেখানে দায়, সেখানে মাসে ৫,০০০ টাকায় কি হবে। সম্প্রতি সমাজ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কেরল, তামিলনাড়ু, উত্তরাখণ্ডে কাজ করতে যাওয়া মালদা, মুর্শিদাবাদের শ্রমিকেরা প্রশ্ন তুলেছেন, কেন তারা এই মাসিক ভাতার ভরসায় রাজ্যে ফিরবেন। তৃণমূল যদিও এই সমস্ত ভিডিওকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই অভিহিত করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী সপ্তাহে চীনে বসতে চলেছে এসসিও সম্মেলন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সব মিলিয়ে ২০-র বেশি বিশ্ব নেতা উপস্থিত থাকবেন সেই সম্মেলনে। আগামী সপ্তাহে চীনে বসতে চলেছে এসসিও সম্মেলন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সব মিলিয়ে ২০-র বেশি বিশ্ব নেতা উপস্থিত থাকবেন সম্মেলনে। নিশ্চিতভাবেই গ্লোবাল সাউথের উত্থানের এই ছবিতে অস্বস্তিতে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১শে আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ওই সামিটটি চলবে। উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম মোদী চীনে যাবেন। এক মঞ্চে পুতিন, জিনপিং ও মোদীর সহাবস্থান কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এর আগে রাশিয়ার কাজেনে ব্রিক্স সম্মেলনেও মোদী ও পুতিন এক মঞ্চে দেখা গিয়েছে, যেখানে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমী দুনিয়ার নেতারা মুখ ফিরিয়ে নিয়েছে পুতিনের থেকে। সেখানে ভারত বন্ধুর হাত ছাড়েনি। গত সপ্তাহে নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বলেছেন, খুব তাড়াতাড়ি ভারত ও চীনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করবে রাশিয়া। এদিকে চীনের এক গবেষণা সংস্থার সম্পাদক এরিক ওলান্ডার বলেছেন, জিনপিং চাইছেন সম্মেলনকে ব্যবহার করে মার্কিন আধিপত্য থেকে মুক্ত আন্তর্জাতিক দুনিয়ার ছবিটা কেমন হতে চলেছে তা তুলে ধরা। মনে রাখতে হবে, গত জানুয়ারি থেকে চীন, ইরান, রাশিয়ার পর ভারতের বিরুদ্ধেও আক্রমণাত্মক হয়েছে হোয়াইট হাউস, কিন্তু এতে কোনো প্রভাব পড়েনি। উল্লেখ্য, মার্কিন আগ্রাসনকে পাল্লা দিতে ভারত ও চীনকে একজোট হওয়ার বার্তা একাধিকবার এসেছে বেজিংয়ের তরফে। হাতে হাত মিলিয়ে বিশ্বকে হাতি ও ড্রাগনের নাচ দেখানোর বার্তাও দিয়েছিল চীন। এই অবস্থায় মোদীর এই সফরের মুখ্য উদ্দেশ্য এসসিও সম্মেলন হলেও এর নেপথ্যে অন্য অঙ্ক রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। যাত্রীদের জন্য ফের উপহার নিয়ে হাজির মেট্রো। এবার কলকাতা মেট্রোর আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। সমস্ত মেট্রো রুটে মোবাইলে কাটা যাবে কিউআর টিকিট। মঙ্গলবার থেকেই এই পরিষেবা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য ফের উপহার নিয়ে হাজির মেট্রো। এবার কলকাতা মেট্রোর আমার কলকাতা মেট্রো অ্যাপ ব্যবহার করে কিউআর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। সমস্ত মেট্রো রুটেই মোবাইলে কাটা যাবে কিউআর টিকিট, পাশাপাশি কাগজের কিউআর টিকিটও মিলবে। মঙ্গলবার থেকে এই পরিষেবা শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, আগে শুধুমাত্র গ্রিন লাইন, ব্লু লাইন এবং অরেঞ্জ লাইনে এই পরিষেবা মিলত। এবার থেকে পার্পল এবং ইয়েলো লাইনেও মোবাইলে টিকিট বুক করা যাবে। পুজোর আর বাকি 1 মাস, ভিড় বাড়বে শহরে। টিকিট কাউন্টারগুলিতে উপচে পড়ে জনতার লাইন।
এবার নতুন 3টে লাইন উদ্বোধনের ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আরও সহজ হয়ে গিয়েছে। ফলে ভিড় আরও বাড়বে তা বলাই বাহুল্য। তাছাড়া পুজোর আগে শহরে জামাকাপড় কিনতে আসেনও অনেকে। চাপে পড়ে মেট্রো কর্তৃপক্ষ। সেই কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করল মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের শুরুর দিন সোমবার 23,482 জন যাত্রী মোবাইলে কিউআর টিকিট কেটেছেন, যা গত সোমবারে প্রায় দ্বিগুণ। আগের সপ্তাহে সংখ্যাটা ছিল 11,787। সেই কথা মাথায় রেখে মেট্রোর এই সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের। কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট লাইনের ভিড় এড়িয়ে স্টেশনে ঢোকার বেশ কিছু আগেই যাত্রীরা গন্তব্যের টিকিট কাটতে পারবেন। সময় বাঁচানোর পাশাপাশি অর্থও সাশ্রয় করতে পারবেন যাত্রী। মিলবে টিকিটের মূল্যের ওপর 5% ছাড়। সম্প্রতি নতুন লাইন খোলার পর ভিড় নিয়ন্ত্রণে রাখতে এই অ্যাপের মাধ্যমে টিকিট কেনার জন্য মেট্রো স্টেশনগুলিতেও ঘোষণা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। 12 জুন 2018 একটি সম্পর্কের সূচনা হয়েছিল। সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে হাত মিলিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। এবার ফের একবার ট্রাম্প বৈঠক চান কিম জং উনের সঙ্গে। 12 জুন 2018 একটি সম্পর্কের সূচনা হয়েছিল। সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে হাত মিলিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। মসনদে ফিরেই বন্ধুর খবর নিয়েছিলেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা। এবার তিনি দাবি করলেন শীঘ্রই কিমের সঙ্গে বৈঠকে বসবেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জি মিউং। তার আশা, দুই কোরিয়ার মধ্যে শান্তি ফেরাতে পারেন একমাত্র ট্রাম্পই। হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, আমি কিমের সঙ্গে এবছরই সাক্ষাৎ করব। সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছি। ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আর এখানেই শেষ নয়, ট্রাম্প এমনও দাবি করেছেন যে কিমকে তার মতো করে কেউই চেনে না, এমনকি তার বোন কিম ইও জংও। পরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যকে সমর্থন করেন। তাকে বলতে শোনা যায়, আমার আশা কোরিয়ার শান্তি ফেরাতে পারবেন আপনি। আপনি কিম জং উনের সঙ্গে দেখা করুন এবং ট্রাম্প ওয়ার্ল্ড করে তুলুন, যেন উত্তর কোরিয়ার লোক সেখানে গলফ খেলতে পারে। আপনি ঐতিহাসিকভাবে সারা বিশ্বের শান্তি রক্ষাকারী হতে পারবেন। বলে রাখা ভালো, প্রথম জমানায় বহুল সমালোচিত মার্কিন প্রেসিডেন্টের বিদেশ নীতির ক্ষেত্রে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হয় কিম ট্রাম্প সাক্ষাৎকে। সেই বৈঠকে পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধানই। দুই দেশের প্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়, তবে তার মধ্যে প্রধান ছিল পারমাণবিক শক্তি। বৈঠক শেষে কিম পরমাণু পরীক্ষা বন্ধ করা নিয়ে আলোচনায় রাজিও হন। যদিও সব মিলিয়ে 2021 সাল পর্যন্ত হওয়া 3টি বৈঠকের পরও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী পরিবর্তন দেখা যায়নি। তবু কিমের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের সম্পর্ক মজবুত হয়েছিল। সেই বন্ধুত্ব কি কোনো নতুন মোড় নেবে? শান্তি ফেরাবে দুই যুযুধান দেশে? প্রশ্নগুলো সহজে মনে হতে পারে, কিন্তু উত্তর এখনো জানা নেই কারুর। এহেন পরিস্থিতিতে নিশ্চিতভাবেই গোটা বিষয়টির দিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে রাশিয়া যেখানে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে, তার ঠিক বিপরীত ছবি দেখা গেল ইউক্রেনে। রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে তারা কোনো আধুনিক অস্ত্রের প্রয়োগ করছে না, বরং ভরসা রেখেছে ইয়াক-52 বিমানেই। ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে রাশিয়া যেখানে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে, তার ঠিক বিপরীত ছবি দেখা গেল ইউক্রেনে। রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে তারা কোনো আধুনিক অস্ত্রের প্রয়োগ করছে না, বরং ভরসা রেখেছে ইয়াক-52 বিমানেই। ঘটনাচক্রে এই বিমান সোভিয়েত জমানার। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে অন্তত তেমনই দাবি করা হয়েছে। আকাশসীমায় প্রতিপক্ষের ড্রোন শিকারে কম খরচের এই বিমানই এখন বাজিমাত করছে। ওই প্রতিবেদন অনুযায়ী সোভিয়েত জমানার এই বিমান রাশিয়ার অরল্যান্ড 10 জালার মতো অত্যাধুনিক ড্রোনকে ধ্বংস করছে। ইউক্রেনের 11 আর্মি অ্যাভিয়েশন ব্রিগেডকে এই কাজে লাগানো হয়েছে। ইয়াক-52 বিমানের এক পাইলট জানিয়েছেন, অত্যাধুনিক সমরাস্ত্রের জমানায় পুরনো এই বিমান দিয়ে ড্রোন শিকার এক অন্য অভিজ্ঞতা। পুরনো অস্ত্র দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করছেন বলেও দাবি ওই পাইলটের। ওই প্রতিবেদন অনুযায়ী ইয়াক-52 বিমান 2 আসনের। এই বিমানটি সোভিয়েত জমানার। কোনো র্যাডার নেই বিমানে।
শুধু তাই নয়, শুধু দিনেই ওড়ানো যায় এই বিমান। প্রতিবেদন অনুযায়ী প্রতিপক্ষের ড্রোন আকাশসীমায় ঢুকলেই বিমান থেকে গানার একটার পর একটা ড্রোন লক্ষ্য করে গুলি চালান। মূলত রাশিয়ার অরলান এবং জালা ড্রোনকে নিশানা করা হচ্ছে এই বিমান থেকে। ইউক্রেনের এই ড্রোন হামলার কৌশল নজরে রেখেছে রাশিয়া। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে রাশিয়াও ইয়াক-52 বিমানের আধুনিকীকরণ শুরু করেছে। আধুনিক এই বিমানটি ইয়াক-52B2। এই বিমানে একটি শটগান লাগানো আছে, সেটি বিমানের ডানার নিচে লাগানো হয়েছে। বিমান থেকে বন্দুক দিয়ে গুলি করে ড্রোন ধ্বংস করা অনেক চ্যালেঞ্জিং। দক্ষ গানার এবং পাইলটের প্রয়োজন, আর সেই কৌশলে ব্যবহার করছে ইউক্রেন। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সঙ্গে সমাজ মাধ্যমের পোস্টে তিনি লিখলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে ভারতের ভূমিকার উপর ভরসা রয়েছে কিয়েভের। ইউক্রেনের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সঙ্গে সমাজ মাধ্যমের পোস্টে তিনি লিখলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে ভারতের ভূমিকার উপর ভরসা রয়েছে কিয়েভের। বন্ধু ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টে জেলেনস্কির বার্তা, শান্তি ও আলোচনায় ভারতের প্রচেষ্টার প্রশংসা করে ইউক্রেন। এখন সমগ্র বিশ্ব স্থায়ী শান্তির লক্ষ্যে এই ভয়াবহ যুদ্ধের অবসান চাইছে। এই বিষয়ে ভারতের ভূমিকার উপর ভরসা করছি আমরা। তিনি আরও লিখেছেন, কূটনীতিকে শক্তিশালী করে এমন প্রতিটি সিদ্ধান্ত কেবল ইউরোপ নয়, ইন্দো প্যাসিফিক এবং তার বাইরেও নিরাপত্তা সুনিশ্চিত করে। প্রসঙ্গত, ভারতের স্বাধীনতা দিবসের ঠিক পরদিন ছিল 16ই আগস্ট, ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনবাসীকে ভবিষ্যৎ শান্তি এবং অগ্রগতির বার্তা দেন। অপরপক্ষে 15ই আগস্টে এক বার্তায় ভারতীয়দের শুভেচ্ছা জানান জেলেনস্কি। সেই সময়েও রুশ ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় ভারতের অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান। গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘণ্টা তিনেকের আলোচনার পরেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে কোনো সমাধান মেলেনি। এই বৈঠকে পুতিন স্পষ্টভাবে জানিয়ে দেন, যুদ্ধবিরতি করতে হলে ডোনেটস অঞ্চলকে ছাড়তে হবে ইউক্রেনকে, যা দিতে অস্বীকার করে ইউক্রেন। এরই মাঝে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধানকে মুখোমুখি বসিয়ে আলোচনায় উদ্যোগী তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে জেলেনস্কিও জানিয়েছিলেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় একেবারেই নারাজ পুতিন। হাই নিউজ নেটওয়ার্ক। 3 বছরে দ্বিতীয়বার ফিফা নির্বাসনের সামনে ভারতের ফুটবল ফেডারেশন। ফিফা এবং এএফসির তরফে চিঠি পেয়েছে ফুটবল ফেডারেশন। জানানো হয়েছে 30 অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ না হলে ফিফার শাস্তির মুখে পড়বে ফেডারেশন। সম্ভাব্য নির্বাসনের কথাও উল্লেখ করা হয়েছে। 3 বছরে দ্বিতীয়বার ফিফা নির্বাসনের সামনে ভারতের ফুটবল ফেডারেশন। মঙ্গলবার রাতে ফিফা এবং এএফসির তরফে চিঠি পেয়েছে তারা। জানানো হয়েছে 30 অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন না হলে ফিফার শাস্তির মুখে পড়বে ফেডারেশন। সম্ভাব্য নির্বাসনের কথাও উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে, নতুন সংবিধান চূড়ান্ত করা এবং রূপায়ণে বারবার দেরি হওয়ায় তারা গভীরভাবে চিন্তিত। 2017 সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠার পর থেকেই ঝুলে রয়েছে বলে জানিয়েছে তারা। বারবার অনুরোধ সত্ত্বেও স্পষ্ট এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি হয়নি বলে অভিযোগ ফিফার। ফলে ভারতীয় ফুটবলে অসহনীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে তারা। চিঠিতে সই করেছেন ফিফা সদস্য দেশগুলির মুখ্য কর্তা এলখান মামাদভ এবং এএফসির সদস্য দেশগুলির ডেপুটি জেনারেল সেক্রেটারি ভাহিদ কারদানি। আগামী 30 অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সংবিধানের সাহায্য নিয়ে নির্বাচনের নির্দেশ দিয়েছে ফিফা। ফেডারেশনের পরবর্তী সাধারণ সভার বৈঠকে নতুন সংবিধান রূপায়ণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সবকিছু ফেডারেশনকে করতে হবে স্বাধীনভাবে। সরকার সহ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
না মানলে বিষয়টি পাঠানো হবে ফিফার নির্দিষ্ট শাখার কাছে। সেক্ষেত্রে নির্বাসিত হতে পারে ফেডারেশন। আপাতত ফিফার পাঠানো চিঠি সুপ্রিম কোর্টের কাছে পাঠাবেন কল্যাণ। কেন্দ্রের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকেও জানাবেন তিনি। এরপরে দ্রুত রায়দানের জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করা হবে। উল্লেখ্য, ফেডারেশনের সংবিধান নিয়ে মামলা 2017 থেকে সুপ্রিম কোর্টে চলছে। সম্প্রতি শীর্ষ আদালত জানিয়েছে তাদের রায় তৈরি করা হয়েছে, তবে নতুন ক্রীড়া নীতি মেনে যাতে সংবিধান তৈরি করা হয় তার জন্য রায়দান পিছিয়ে দিয়েছে তারা। 2022-এর 16 আগস্ট ফেডারেশনকে নির্বাসিত করেছিল, কারণ সেই সময় সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসকদের কমিটি ফেডারেশনের কাজকর্ম দেখছিল, যা ফিফার কাছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল। 15 দিন পর নির্বাসন ওঠে। এরপর নির্বাচনের মাধ্যমে সভাপতি হন কল্যাণ। হাই নিউজ নেটওয়ার্ক। 8 মাসের মধ্যে আরও একবার অবসর। টেস্টের পর আইপিএলকেও বিদায় জানালেন অশ্বিন। বুধবার সকালে নিজের সমাজ মাধ্যমে এই ঘোষণা করেছেন তিনি। ফলে আইপিএলের অন্যতম সফল বোলারের যাত্রা শেষ হল। গত বছরের ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এবার আইপিএলকেও বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার সকালে নিজের সমাজ মাধ্যমে এই ঘোষণা করেছেন তিনি। ফলে আইপিএলের অন্যতম সফল বোলারের যাত্রা শেষ হল। বুধবার গণেশ চতুর্থী, সেই দিনটিকেই অবসর ঘোষণার দিন হিসেবে বেছে নিয়েছেন অশ্বিন। তিনি লিখেছেন, বিশেষ দিন, তা একটা বিশেষ শুরু। ওরা বলেন, প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসেবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসেবে আমার অভিযান শুরু হচ্ছে। অশ্বিনের সংযোজন, এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ। আগামী দিনে যা সামনে আসতে চলেছে সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার জন্য অপেক্ষা করছি। অশ্বিনের কথাতেই ইঙ্গিত, তিনি বিদেশের বিভিন্ন লিগে খেলতে চাইছেন। ভারতের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন তিনি। এবার আইপিএল থেকেও সরে গেলেন। ফলে বিদেশের লিগে খেলতে আর সমস্যা থাকল না তার। সম্প্রতি দীনেশ কার্তিক দক্ষিণ আফ্রিকার SA-T20 লিগে খেলেছেন, তাই ভবিষ্যতে অশ্বিনকেও বিদেশি লিগগুলিতে দেখা যেতে পারে। সব মিলিয়ে আইপিএলে 221টি ম্যাচে 187টি উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাট হাতে রয়েছে 833 রান। 2010 এবং 2011 সালে চেন্নাইকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। উল্লেখ্য, এ মাসের শুরুতেই অশ্বিন চেন্নাই সুপার কিংস ছাড়তে চেয়েছিলেন। চেন্নাই কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন মিনি নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হোক। কি কারণে অশ্বিন দল ছাড়তে চাইছিলেন তা পরিষ্কার ছিল না। শুধু দল নয়, সিএসকে একাডেমির ডিরেক্টর অফ অপারেশনস পদ থেকেও ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি। 1 দশক পরে গতবারই চেন্নাই ফিরেছিলেন অশ্বিন। নিলামে তাকে 9.75 কোটি টাকা দিয়ে কিনেছিল চেন্নাই। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। 9 ম্যাচে মাত্র 7 উইকেট পেয়েছিলেন। ম্যাচে প্রভাব ফেলতে না পারার কারণে বারবার তাকে সমালোচিতও হতে হয়েছে। সমস্যা হয়েছিল মাঠের বাইরেও। আইপিএলে চেন্নাইয়ের অভিযান শেষ হওয়ার পর অশ্বিনের ইউটিউব চ্যানেলে চেন্নাই বিরোধী মন্তব্য করেছিলেন বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার। কেন নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন সেই সব মন্তব্য সম্প্রচার করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। চাপের মুখে অশ্বিন সেই ভিডিও মুছেও দেন এবং প্রকাশ্যে ক্ষমা চান। হাই নিউজ নেটওয়ার্ক। ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ক্লার্ক নিজেই এই খবর জানিয়েছেন। ত্বকের ক্যান্সার অপসারণের জন্য অস্ত্রোপচারও হয়েছে বলে জানিয়েছেন ক্লার্ক। ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ক্লার্ক নিজেই এই খবর জানিয়েছেন। ত্বকের ক্যান্সার অপসারণের জন্য অস্ত্রোপচারও হয়েছে বলে জানিয়েছেন ক্লার্ক। 44 বছর বয়সী ক্লার্ক বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন। সেটি অস্ত্রোপচারের পরের ছবি। সেখানে দেখা যাচ্ছে ক্লার্কের নাকের পাশে অস্ত্রোপচার হয়েছে। ক্লার্ক লিখেছেন, ত্বকের ক্যান্সার বাস্তব, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরেকটা বাদ দেওয়া হয়েছে। ক্যান্সার নিয়ে সকলকে সতর্ক করে দিয়ে এরপর ক্লার্ক লিখেছেন, ত্বকের পরীক্ষা করানোর জন্য সকলকে মনে করিয়ে দিচ্ছি, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে ক্যান্সার ধরা পড়াটা গুরুত্বপূর্ণ ছিল।
এর জন্য চিকিৎসকের কাছে আমি কৃতজ্ঞ। ক্যান্সারের সঙ্গে ক্লার্কের লড়াই এই প্রথম নয়। 2006 সালে তার প্রথম এই রোগ ধরা পড়েছিল। তারপর থেকে প্রায় 12 বার ক্যান্সার অপসারণ করা হয়েছে। গত বছর তার বুকে অস্ত্রোপচার হয়। 2023 সালে কপাল এবং মুখ থেকে ক্যান্সার অপসারণ করা হয়। ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য 2023 সালে ক্লার্ক অস্ট্রেলিয়ান স্কিন ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গে কাজও শুরু করেন। জানান, তিনি বছরে 2 বার ত্বকের যাবতীয় পরীক্ষা করানোর চেষ্টা করেন। সারা বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়াতে ত্বকের ক্যান্সারের প্রবণতা সবচেয়ে বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। পরবর্তী আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।